আজকের আপনারা শুনবেন মন্দারমণির রুম নাম্বার 21। আমি সুজয় আর সঞ্জয় করে অনেক দিন ধরেই কোথাও যাওয়ার জন্য প্ল্যান করছিলাম, কিন্তু আমাদের বস ছুটি না দেওয়ার জন্য আমরা প্ল্যান করতে পারছিলাম না। শনিবার রাতের বেলা সুজয় আমাকে কল করে আর বলে, এ ভাই চল না মন্দারমণি, আর ভালো লাগছে না। অফিস বসের ঘ্যান ঘ্যানে পুরো মাথাটা ধরে আছে মাইরি। চল না কোথাও থেকে ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে চল, কিন্তু আমি তো কোনোদিন মন্দারমণি যাইনি, রাস্তাও জানি না, কোথায় যাব, কি ব্যাপার, কোথায় থাকবো, কি বৃত্তান্ত, কি বুঝবো। আরে আমি আছি তো, মেরা নাম তো শোনাই হোগা। ঠিক আছে, তবে কিছু প্রবলেম হবে না তো? আরে না না ভাই, আমি তো সব কিছু দেখে নেব, তুই চিন্তা করিস, তুই চল তো বাস। ঠিক আছে, সঞ্জয়কেও জানিয়ে দিস। সঞ্জয়ও রাজি হয়ে গেল। আমরা সবাই রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। আমরা প্ল্যান করলাম রবিবার সন্ধ্যে 7টায় বেরোবো। সেই মতো আমরা ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়লাম। ধর্মতলা পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 9টা বেজে গেল। তারপর টিকিট কেটে গাড়ি ছাড়তে ছাড়তে 10টা 30 হয়ে গেল। আমরা যে যার মতো করে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। বাস দ্রুত গতিতে ছুটছে, চোখটা হালকা লেগেছে। ঠিক তখনই হঠাৎ একজন ভদ্রলোক এসে বললেন, দাদা একটু চেপে বসবেন। আমি চমকে উঠলাম, ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি একজন লোক গরমের মধ্যে চাদর মুড়ি দিয়ে আছে, শুধু চোখগুলো দেখা যাচ্ছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, হ্যাঁ হ্যাঁ বসুন না বসুন। আমি ভয়ে ভয়ে ওনার দিকে তাকিয়ে থাকলাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে উনি বলে উঠলেন, এমন করে তাকিয়ে আছেন কেন? আপনি ঘুমাচ্ছিলেন, ঘুমোন না। আমি এত কিছু না ভেবে কানে হেডফোন দিয়ে ঘুমানোর চেষ্টা করছি। হঠাৎ লোকটি আমাকে আবার বলে উঠল, বলছি কোথায় যাবেন? আমি একটু বিরক্ত হয়েই বললাম, আপনি কোথায় যাবেন? আর এত কোশ্চেন করছেন কেন? উনি বললেন, আমি এই বাসেই থাকি, প্রায় 5 বছর হয়ে গেল। আমি একটু অবাক হয়ে বললাম, বাসেই থাকেন মানে? বুঝলাম না। উনি একটু বিকট হেসে বললেন, মানে আমি এই বাসেই যাতায়াত করি 5 বছর ধরে। আমি মন্দারমণি যাচ্ছি। যাই হোক, আমার কথা ছাড়ুন, আপনারা কোথায় যাচ্ছেন বলুন তো? আমার কথাটা শুনে কেমন যেন একটা লাগলো, তবুও বললাম, আমরা বন্ধুরা মিলে মন্দারমণি যাচ্ছি। উনি বললেন, ভালো ভালো, বেশ ভালো কথা, একটা সঙ্গী পাওয়া গেল। এই বলে চাদর মুড়ি দিয়ে উনি ঘুমিয়ে পড়লেন। আমি ফোনটা চেক করে বুঝতে পারলাম তখন প্রায় 1টা বাজে। এদিকে সুজয় আর সঞ্জয় নাক ডেকে ঘুমোচ্ছে। আমার আর ঘুম আসলো না, কেমন যেন একটা ভয় ভয় লাগলো। আমি তৎক্ষণাৎই বাসের কন্ডাক্টরকে ডেকে বললাম, দাদা আর কত সময় লাগবে মন্দারমণি পৌঁছাতে? উনি বললেন, ঘুমিয়ে পড়ুন, এলে ডেকে দেবো, এখন 1 ঘন্টা লাগবে। চেঁচাচ্ছেন কেন? হ্যাঁ ঘুমান, সবাই তো ঘুমাচ্ছে নাকি? এই বলে চলে গেলেন। আমিও বিরক্ত হয়ে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। প্রায় আধা ঘন্টা পর হঠাৎ দেখি বাসের কন্ডাক্টর বলতে লাগলো, যারা যারা মন্দারমণি যাবেন এখানেই নেমে পড়ুন, বাস আর ভেতরে ঢুকবে না, রাস্তার কাজ চলছে। আমার ঘুম ভাঙতেই দেখি পাশে ওই ভদ্রলোক আর নেই। আমি খুঁজতে লাগলাম। সঞ্জয় বলে উঠল, আরে কিরে, কিছু খুঁজছিস? আমি বললাম, না মানে পাশে একজন ছিল জানিস, উনিও মন্দারমণি যাবে বলল, কিন্তু উনি তো নেই। সঞ্জয় বলে উঠল, ছাড় তো, নাম নাম, টাইম হয়ে গেছে, নাম। বলতে বলতে আমরা বাস থেকে নেমে গেলাম। আমার কেমন যেন একটা সন্দেহ তৈরি হলো। আর বাস থেকে নামতেই দেখলাম আমরা 3জন ছাড়া ওখানে আর কেউ নামলো না। কিছু না ভেবেই বাস কন্ডাক্টরকে বললাম, দাদা
একজন বাসে উঠেছিল মন্দারমণি যাবে বলে। বলছি উনি কি নেমে গেছেন? বাস কন্ডাক্টর বিরক্ত হয়ে বলল। আরে কি যে বলেন মশাই, কলকাতা থেকে ননস্টপ বাস চলছে, আপনার 3 জন ছাড়া এখানে কেউ এই মন্দারমণি যাওয়ার লোক ওঠেনি। আমি বললাম, না না, আমার পাশেই বসেছিলেন উনি। বাস কন্ডাক্টর রেগে বললেন, এ গাজা ফাজা কেউ উঠেছেন নাকি মশাই? কেউ ওঠেনি, উঠলে আমি জানবো না? আর আপনি তো একা একা কথা বলছিলেন, সেটা আমিও লক্ষ্য করেছি। পাগল নাকি আপনি? আমি বললাম, না না, কেউ ছিল ওখানে। উনি বললেন, আরে দূর, যান যান, এইসব লোক কোত্থেকে বাসে উঠে পড়ে। এই বলে বিরক্ত হয়ে উনি বাস ছেড়ে চলে গেলেন। নেমে দেখি চারিদিকে কেউ কোথাও নেই। কুকুরগুলো বিকট সুরে ডাকছে। রাত তখন প্রায় 2টো বাজে। আমি সুজয়কে বললাম, আরে এ তো দেখছি কেউ কোথাও নেই রে, কি করে যাব? হোটেল কোথায় পাবো? কি করব? সুজয় বলে উঠল, আরে কিছু একটা হয়ে যাবে, চল সামনের দিকে, কিছু যদি পাই। এই বলে আমরা এগোতে লাগলাম। হঠাৎ একজন পেছন থেকে বলে উঠল, হোটেল খুঁজছেন? আমরা সবাই চমকে উঠলাম। পেছনে ঘুরে যেটা দেখলাম, মাথা ঘুরে গেল। আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম। একটা আধবয়স্ক মানুষ, তার পা নেই, একটা পায়ে দাঁড়িয়ে আছে, চোখগুলো লাল লাল, গায়ে কালো চাদর দেওয়া। আমাদের সবার ভয়ে কালো ঘাম ভেসে গেল। তারপর আমি ভালো করে লক্ষ্য করলাম, দেখলাম বাসে যেই ভদ্রলোক আমার পাশে এসে বসেছিলেন, উনি। আমি কিছু বলার আগেই উনি বলে উঠলেন, এত ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আপনাদের সঙ্গেই এলাম। আর ওনাকে তো আমি আগেই বলেছিলাম আমিও মন্দারমণি যাব। আমার কেমন কেমন একটা সন্দেহ হলো। আমি বললাম, না না, আমরা যাব না, আপনি যান। এটা বলা মাত্রই সুজয় বলে উঠল, না না, মানে এত রাতে কে আমাদের হোটেলে নিয়ে যাবে বল? আর আমরা এখানে কিছুই চিনি না, হোটেল কোথায়, কি বৃত্তান্ত? হ্যাঁ, উনি বলে উঠলেন, আসুন আসুন, আমি সব জায়গা চিনি, আমি আপনাদের ঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেব। এই বলে পাশে থাকা টোটোতে উঠে পড়লেন আর আমাদেরকেও ওই টোটোতে বসতে বললেন। আমরা ওই টোটোতে উঠে পড়লাম। এদিকে সঞ্জয় গুগলে সার্চ করে একটার পর একটা হোটেলের ঠিকানা খুঁজতে শুরু করলো এবং একটা হোটেলের নাম বলল ওনাকে। সঞ্জয় বলে উঠল, দাদা বলছি, এই যে ওএমসি রিভার সাইড বলে এই হোটেলটা, ওখানে নিয়ে চলুন তো, আপনি চেনেন? আমি এখানে সব কিছু জানি। এই বলে হাসতে হাসতে টোটো চালিয়ে চলতে শুরু করলো। সঞ্জয় যেই হোটেলগুলোর নাম বের করে বলেছিল ওনাকে, ওখানে গিয়ে দেখি ওই হোটেলগুলোতে তালা বন্ধ। সঞ্জয় আরও 2-1টা হোটেলের নাম বলল। গিয়ে দেখলাম কোনো হোটেলেই মাঝরাতে ভাড়া দিতে চাইছে না। তাই বাধ্য হয়ে টোটোওয়ালার জানা হোটেলে পৌঁছালাম। তারপর টোটোওয়ালাকে টাকা দিতে উনি টাকা নিয়ে চলে গেলেন আর বললেন, কোনো চিন্তা নেই, ভালো হোটেলে আমি তো আপনাদেরকে নিয়ে এসেছি। এই বলেই উনি চলে গেলেন। হোটেলের সামনে এসে দেখি অনেক দিনের পুরনো হোটেল, ভাঙাচোরা, লাইটগুলো টিম টিম করে জ্বলছে আর চারিদিকে রাস্তায় কুকুরগুলো ভয়ানকভাবে ডাকতে চলেছে। আমরা হোটেলের রিসেপশনে যেতেই একজন বয়স্ক মানুষকে দেখতে পেলাম। পরনে সাদা পাঞ্জাবি, সাদা ধুতি আর উস্কো চুল। আমরা যেতেই বলে উঠল, কি চাই বাবা তোমাদের? সুজয় বলে উঠল, দাদা একটা রুম চাই, যাতে আমরা 3 জন থাকতে পারি। মাঝরাত্রেবেলা তো রুম পাচ্ছি না, আপনার একটা রুম দিলে ভালো হয় আর কি। একটা রুমের মধ্যে 3 জন অ্যাডজাস্ট করে থেকে যাবো, বুঝতে পারলেন দাদু? আর রুম দিন না, আছে কি না ভালো রুম? উনি একটু হালকা হেসে বললেন, আছে আছে, রুম তো আছে, তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। অনেক দিন হয়ে গেল
এখানে কেউ আসে না জানো বাবু। এই বলে রুম নম্বর 21-এর চাবি দিয়ে দিল আমাদেরকে। সুজয় বলল, দাদু কত কি নেবেন বললেন না তো? উনি হেসে বললেন, আর কিছুই লাগবে না, তোমরা এসেছো আর কি চাই, যা ভালো বোঝো তাই দিও, তোমরা দোতলাতে চলে যাও। এই বলে উনি ওখানে খাতায় কি যেন একটা লেখা শুরু করলেন। আমরা এত কিছুতে ধ্যান না দিয়ে রুম নম্বর 21-এ চলে গেলাম। গিয়ে দেখি চারিদিকে কেউ কোথাও নেই, আর রুম নম্বর 21-এর চাবিটাও খুলছে না। অনেক কষ্ট করে খোলার পর আমরা রুমের মধ্যে প্রবেশ করলাম। ভেতরে গিয়ে দেখি সুন্দর পরিপাটি করে বিছানা সাজানো আছে। সঞ্জয় রুমের লাইটটা জ্বালিয়ে দিল। লাইটটাও দেখে মনে হলো অনেক পুরনো, অনেক কম আলো আসছে। সঞ্জয় বলল, সুন্দর বিছানা, বাথরুম, চাদর, বিচের হাওয়া, আর কি চাই ভাই? সুজয় বলল, হ্যাঁ যা বলেছিস। কি নীলাদ্রি, বলেছিলাম না না, আমি থাকলে সব ব্যবস্থা হয়ে যাবে। আমার এগুলোতে কোনো কিছু যায় আসলো না। আমার যেন কেমন কেমন লাগলো। সুজয় বলল, সবাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়, সকাল সকাল বিচে যেতে হবে। এই বলে সবাই ফ্রেশ হয়ে ঘুমোতে যাব। ঠিক তখনই লোডশেডিং হয়ে যায়। আমি তৎক্ষণাৎ ফোনের ফ্ল্যাশটা অন করতে যাব, দেখলাম ফোনে চার্জ নেই, ফ্ল্যাশ জ্বলছে না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, সুজয় ফ্ল্যাশটা জ্বালাতো। ঠিক সেই মুহূর্তে মনে হলো কেউ যেন ব্যালকনিতে হাঁটছে। আমরা একে অপরের দিকে তাকাতে থাকলাম, আর আমাদের রুমের অ্যাটাচ বাথরুমের ভেতর থেকে যেন কেউ দরজা ভেঙে ফেলার উপক্রম শুরু করলো। দরজা খোল, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। চিৎকার শুনে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠলো। বাইরে কুকুরগুলো চিৎকারে আমাদের হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার ক্রম, আমাদের নিঃশ্বাস আটকে গেছে মনে হলো। আমরা সবাই ভয়ে জড়সড় অবস্থা। একটু পরেই বাথরুমের ভেতর থেকে কান্নার আওয়াজ শুরু হলো। আমাদের আর সহ্য হচ্ছিল না। বাইরে থেকে কেউ একজন দরজায় টোকা দিচ্ছিল। বাইরে থেকে দরজার টোকা দেখে আমাদের মনে হলো হয়তো ওই দাদু এসেছে। তাই আমরা সাহস করে বেরিয়ে দরজা খুলে দেখি। আমরা দেখে অবাক হয়ে গেলাম, একজন লোক যার পা নেই, মুখটা বিচ্ছিন্নভাবে পুড়ে গেছে, চোখ নেই, তাকানো যাচ্ছে না। আমাদের মাথা ঘুরে গেল। আমরা সবাই একসঙ্গে চিৎকার করে উঠলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর সবাই একসঙ্গে দৌড়াতে থাকলাম প্রাণটা নিয়ে। এদিকে চিৎকার উঠে আসলো, দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখি একটা দোকান, সেখানে একজন বসে আছে। ওখানে গিয়ে থামলাম আমরা, আর হাঁপাতে হাঁপাতে বললাম, কাকু একটু জল হবে, একটু জল হবে। উনি একটু অবাক হয়ে বললেন, আরে কি হয়েছে, আর দৌড়াচ্ছেন কেন? ও বুঝেছি, রুম নম্বর 21-এ গিয়ে ফেসে গেছো তাই বুঝি। আমরা অবাক হয়ে গেলাম। আমি বললাম, আপনি জানেন রুম নম্বর 21-এর কথা? উনি এবার বললেন, ওখানে প্রায় 5 বছর আগে একজন কাপেল ঘুরতে আসে আর রুম নম্বর 21-এ ওঠে। আর তারপর মেয়ের বাড়ির লোক জানতে পারায় ওই মেয়ের বাড়ির লোক এসে ছেলেটাকে পুড়িয়ে মেরে ফেলে। এই দেখে মেয়েটাও বাথরুমে গিয়ে ফাঁসি টাঙিয়ে নেয়। ওই থেকে হোটেল বন্ধ। তারপর থেকে অনেক ঘটনা শোনা যায়। ওই হোটেলের মালিকেরও অপঘাতে মৃত্যু হয়। তারপর থেকে ওই হোটেল বন্ধ, কেউ যায় না। কিন্তু আপনাদের ভাগ্য ভালো, আপনারা জীবন নিয়ে ফিরে এসেছেন। কারণ কি, এখানে যারাই নতুন আসে ওই হোটেলের পাল্লায় ফাঁসে।
আর সেখান থেকে কেউ আর ফেরে না। এই বলে উনি চলে গেলেন। তারপর একটু একটু সকাল হয়ে এলো। আমরা আর কিছু না ভেবেই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম হাড় হিম করা রহস্যময় ঘটনা শুনতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।